টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই টপিকগুলো আজকে আমরা টাচ করার চেষ্টা করব। আপনাদের বইয়ের মাত্র 3টি চ্যাপ্টার আজকে আমরা শেষ করব, 8, 9, 10। যদিও সংখ্যায় লেকচার সংখ্যা অনেক কম, মানে চ্যাপ্টার নাম্বার অনেক কম, বাট এই টপিকের মধ্যে একটা বিশাল অংশ আমরা পড়বো এবং আপনারা জেনে অবাক হবেন যে আজকের এই টপিক থেকে, মানে আজকের এই লেকচার থেকেই সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন, হেডনেকে যে 4টা লেকচার তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসবে আজকের এই লেকচার থেকে। ওকে, প্রত্যেক পরীক্ষায় হেডনেকের যত প্রশ্ন আসে, হেডনেকের এই প্রশ্নগুলোর মধ্যে অলমোস্ট 40% কোশ্চেন শুধুমাত্র এই একটা চ্যাপ্টার থেকেই আসে। কখনো কখনো কম বেশি হয়, 30 to 40% কোশ্চেন শুধু একটা চ্যাপ্টার থেকেই হয়, মানে এই আজকের এই টপিক থেকেই হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো প্যারোটিড রিজিয়ন, সাবম্যান্ডিবুলার রিজিয়ন এবং ট্রিগোপ্যালাটাইন ইনফ্রাটেম্পোরাল রিজিয়ন উইথ টিএম জয়েন্ট। So these are our topics in the head neck 3. So we'll talk about parotid gland at first. There is parotid region, 110 page number. So এই 110 number page আমরা parotid region, parotid gland and extracranial course of facial nerve. facial nerve এর intracranial course একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হওয়ার আগ পর্যন্ত যে পার্টটুকু, সেটা আমরা বিভিন্ন জায়গায় পড়বো, তবে সবচেয়ে ভালো করে পড়বো যখন আমরা নিউরো অ্যানাটমি পড়বো তখন। আর তাছাড়া হচ্ছে যে আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে টোটাল একটা কোর্স ধারণা দিয়ে দেওয়ার জন্য। সো প্যারোটিড রিজিয়ন বলতে আসলে কোন জায়গাটাকে বোঝায় এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। প্যারোটিড রিজিয়ন হচ্ছে আমাদের এই প্রি অরিকুলার রিজিয়ন এবং সাব অরিকুলার রিজিয়ন এবং কিছু অংশ পোস্ট অরিকুলার রিজিয়ন অলসো। বেসিক্যালি আমরা একটা ছবি যদি দেখি, this region is the parotid region where the parotid gland is located. খুব সিম্পলি বললে আর কি এরকমটা শোনায়। পেছনে যে মাস্টার প্রসেস, সামনের দিকে বলা হয় যে এই ম্যাসেটার মাসলের অ্যান্টেরিয়র বর্ডার পর্যন্ত এইটুকু অংশ, হ্যাঁ। আর নিচে হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, ইয়েস রাইট, দিস ইজ দ্য ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল রিজিয়ন এখানে আরো নিচে দেখাইছে, আর উপরে হচ্ছে জ্যাগমেটিক আর্চ, ঠিক আছে। সো এই পুরো অংশটাকেই বলা হয় প্যারোটিড রিজিয়ন। এখানে শুধু প্যারোটিড গ্ল্যান্ডই থাকে না, সাথে যে ফেসিয়াল নার্ভের যেই অংশটুকু, 5টা ব্রাঞ্চ এবং স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হওয়ার পরের যে অংশটুকু, এই অংশটুকু থাকে, অ্যাজ ওয়েল এজ এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে কিছু স্ট্রাকচার থাকে, ঠিক আছে। ক্যারোটিড আর্টারি থাকে, তারপর হচ্ছে যে রেট্রোভেন্ট্রিকুলার ভেইন থাকে এবং ফেসিয়াল নার্ভ থাকে। সো এই কয়টা জিনিস আমরা এখানে পড়ার চেষ্টা করবো অ্যালং উইথ দ্য প্যারোটিড ডাক্ট, ঠিক আছে। তাহলে এই কয়টাই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের কন্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট, আপনার পেজ নাম্বার যদি হিসাব করি আমরা মাত্র হাতে গোনা 4টা পেজ, রাইট, 110 থেকে 117, 16 পেজ। তাহলে এই কয়টা পেজ, কিন্তু এখানে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, ঠিক আছে। শুধু এই চ্যাপ্টার না, আজকে আমরা রাখছি মাত্র 3টা চ্যাপ্টার, বুঝতেই পারতেছেন। তার মানে আপনার যদি আমি সমান করি এবং বললাম যে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সো চ্যাপ্টারে 3টা হলেও এই 3টার প্রত্যেকটা লাইনই এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো, ঠিক আছে। তারপর আমরা কিছু সিলেক্টিভ অংশ আপনাদেরকে দাগাই দিব। So before going to the content, we should know the region, ঠিক আছে। So this is region. এই রিজিয়নের মেইন চিফ কন্টেন্টই হচ্ছে গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। সো আমরা প্যারোটিড গ্ল্যান্ডে চলে যাব। রিজিয়নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বেশ জানার জন্য বললাম। প্যারোটিড গ্ল্যান্ড, সো প্যারোটিড গ্ল্যান্ড সম্পর্কে শুরুতেই বলছি কিছু একটা প্যারা, এখানে বেসিক কথাগুলো। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে যে কানের সামনে এবং পিছন নিচে থাকে, 3টা সেলিভারি গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় এটা সেরাস, পিউরলি সেরাস। এটা 25 গ্রাম ওজন এবং এটা ডেভেলপমেন্টালি অ্যাক্টোরাম থেকে আসছে। তো এই পয়েন্টগুলো একটু দেখে রাখবেন। এরপরে লোকেশনটা হচ্ছে কোথায়, লোকেশন হচ্ছে প্যারোটিড রিজিয়নে, এবং যে জায়গাটা এক্স্যাক্টলি যে জায়গাটায় প্যারোটিড গ্ল্যান্ড আছে এটাকে বলা হয় প্যারোটিড বেড। What is this? Parotid bed. So এখন আমরা বেড সম্পর্কে জানবো। বেডটা আসলে কি, এই অংশটাই হচ্ছে প্যারোটিড বেড, মানে যেখানে প্যারোটিড আছে, ঠিক আছে, এটাই হচ্ছে তার বেড। সো এই প্যারোটিড বেডের বাউন্ডারিটা কি, এন্টেরিয়রলি হচ্ছে আমরা বলি, মানে প্যারোটিড বেডের যেই বাউন্ডারি এটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য রেমাস অফ দ্য ম্যান্ডিবল। এখানে রেমাস অফ দ্য ম্যান্ডিবল বোঝা যাচ্ছে না, এই যে এখানে মোটামুটি রেমাস অফ দ্য ম্যান্ডিবল। সো এটাই হচ্ছে আমাদের এন্টেরিয়র বাউন্ডারি। আর পোস্টেরিয়রলি হচ্ছে বাই দ্য মাস্টার প্রসেস, পিছনের দিকে এই যে মাস্টার প্রসেস,
this portion, and superiorly হচ্ছে external acoustic meatus, যে external acoustic meatus, হ্যাঁ, এবং হচ্ছে যে temporomandibular joint এর একটা পার্ট। এরপর হচ্ছে medially হচ্ছে styloid process, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি না, বাট আমরা এই যে এই ছবিটা দেখলেই দেখতে পাচ্ছি এটা হলো styloid process, ঠিক আছে। medially that's the boundary, so এই একটা রাফ একটা বাউন্ডারি আপনি মনে রাখতে পারেন, অলদো এটাও পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না, ওকে। এরপরে আমরা আসি এক্সটেন্ট অফ দ্য গ্ল্যান্ড। এক্সটেন্ট অফ দ্য গ্ল্যান্ড এর মধ্যে দেখেন 111 পেজে ওখানে বলছে এটা যদিও এতটুকু রিজিয়নে থাকে, আমরা প্যারোটিড বেডের যে বাউন্ডারিটা বললাম সেখানে পর্যন্ত থাকে, কিন্তু ইট ক্যান এক্সটেন্ড এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, যেটা আমরা ওখানে শুরুতেই বলে আসছি, ঠিক আছে। তো এটা মনে রাখবেন, স্টার্নোক্লেডোমাস্টয়েডের পিছন পর্যন্ত মানে এক্সটেনশন অনেকটুকু পর্যন্ত হতে পারে, যদিও এটা হচ্ছে একটা রাফ লিপ, বলা হয় যে ওইটুকুই হচ্ছে বেড, ওকে। সো এই জায়গাটা একটু দেখলেন। এরপরে আসেন এই বেডের মধ্যে একটা ইম্পর্টেন্ট পড়া আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড বলে একটা কথা আছে, এই নামটা জাস্ট একটু মনে রাখতে হবে। এখানে এই যে প্যারোটিড গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন তার ঠিক উপরে, এই ডাক্টের ঠিক উপরে এই জায়গাটাতে একটা অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকে। এটা ক্লিনিক্যালি খুব বেশি সিগনিফিকেন্ট না যে ডাক্ট এবং জাইগোমেরিক আর্চ এই দুইটার মাঝখানে অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকতে পারে, ওকে। নাও দ্য প্যারোটিড ক্যাপসুল আর প্যারোটিড শীথ। প্যারোটিড ক্যাপসুল বা প্যারোটিড শীথের মধ্যে এটাও আমরা নেকের মধ্যে সেকেন্ড লেকচারে পড়েছি যে ইনভেস্টিং অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা উপরে উঠে প্যারোটিড এবং ম্যাসিডার গ্ল্যান্ডকে এনক্লোজ করে। তাহলে এখানে প্যারোটিড গ্ল্যান্ডটাকে যে এনক্লোজ করলো, এটা একটা ক্যাপসুল তৈরি করলো না গ্ল্যান্ডের চারপাশে, তাহলে এটা হচ্ছে একটা ফলস ক্যাপসুল। কারণ যখনই বলছি আমরা গ্ল্যান্ডের মধ্যে অন্য জায়গা থেকে আসলে সেটাকে বলে ফলস ক্যাপসুল, আর গ্ল্যান্ডের নিজস্ব ক্যাপসুলকে বলে ট্রু ক্যাপসুল। তাহলে এখানে প্যারোটিডে ইনভেস্টিং লেয়ার থেকে একটা ক্যাপসুল পাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ফলস ক্যাপসুল, এবং গ্ল্যান্ডের নিজস্ব একটা ক্যাপসুল আছে সেটা হচ্ছে ট্রু ক্যাপসুল। এই যে ফলস ক্যাপসুলটা এটাই বেসিক্যালি প্যারোটিডোম্যাসিডেরিক শীথ বা প্যারোটিডোম্যাসিডেরিক ফাসা, এবং এই ফাসাটা এই লোয়ার এন্ডের মধ্যে মানে প্যারোটিড গ্ল্যান্ড যেখানে শেষ, হ্যাঁ, সেখানে এই ক্যাপসুলটা একটা কি তৈরি করে, লিগামেন্টের তৈরি করে, যেটাকে আমরা বলছি ম্যান্ডিবল পড়ার সময় স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে। তো স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট বেসিক্যালি ফর্ম বাই দ্য ইনভেস্টিঙ্গার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। রিমেম্বার, আমরা আজকে আবার পড়বো, টিএম জয়েন্ট পড়ার সময় আসবে, এটা একটা টিএম জয়েন্টের অ্যাক্সেসরি লিগামেন্টও, এটা ফর্ম বাই দ্য investinger of the deep cervical fascia which separate parotid and submandibular gland। আমরা একটু পরে দেখবো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে এখানে, প্যারোটিড থেকে এখানে, দুইটার মাঝখান দিয়ে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্টটা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার লাগানো থাকে, ঠিক আছে। এগুলা সব এখানে লেখা আছে, খুব ভালো হতো আমি 3 ডাইমেনশনালি সবগুলো স্ট্রাকচার ধরে ধরে দেখাইতে পারলে। তবে আপনাদের নিটার আছে আপনাদের হাতে, নিটার দেখে দেখো আপনি এই পোর্শনটা কভার করে ফেলতে পারবেন, নো প্রবলেম। তো প্যারোটিড ক্যাপসুলে এই পুরো প্যারাটা অবশ্যই ভালো করে পড়বেন। ক্লিনিক্যাল কোরিলেশন গুলো পরীক্ষায় আসে, লাস্ট প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং কেন মানে অনেক বেশি পেইনফুল, এটা আসছিল পরীক্ষায়। এই ক্লিনিক্যাল কোরিলেশনটাই আসছিল 23 জুলাই, সম্ভবত জুলাই 23 সে প্যারোটিড গ্ল্যান্ডের মানে ক্যাপসুলের পেইনটা কেন অনেক বেশি, বিকজ দ্য আনইয়েল্ডিং নেচার অফ দ্য ক্যাপসুল। ক্যাপসুলটা খুব শক্তভাবে গ্ল্যান্ডের গায়ে লাগানো থাকে, সো গ্ল্যান্ডকে অ্যালার্ট হতে হলে প্যারোটিড মানে ক্যাপসুলটাকে খুব জোরে কম্প্রেস করে, তখন হাইলি পেইনফুল হয়। সো এটা একটু দেখে রাখবেন। এরপরে আসি আমরা গ্রস অ্যানাটমি, এক্সটার্নাল ফিচার্স। এক্সটার্নাল ফিচার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড যদি আমরা দেখি, প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে অনেকটা প্রিজমের মতো, বা আমরা যদি বলি পিরামিডাল শেপ। কিন্তু পিরামিডের আমরা জানি নরমালি পিরামিডের বেস থাকে নিচে আর এপেক্স থাকে উপরে, কিন্তু এইখানে ব্যাপারটা হবে ঠিক উল্টা, হ্যাঁ। এই পিরামিডের বেসটা হবে নিচে, সরি এপেক্সটা হবে নিচে আর বেসটা হবে উপরে, ঠিক আছে। লাইক খেয়াল করেন, যদি আমাদের এটা যদি আমাদের সুপিরিয়র সারফেস হয় মানে বেস হয়, ওকে, তাহলে এই পাশে একটা সারফেস থাকবে, এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, অর্থাৎ পিছন দিক থেকে মিডিয়ালি একটা, সামনের দিক থেকে মিডিয়ালি একটা, আর ল্যাটারালি একটা। তাহলে মিডিয়াল দুইটা হলো সারফেস, এন্টেরোমিডিয়াল সারফেস, পোস্টেরোমিডিয়াল সারফেস, আর এইদিকে একটা ল্যাটারাল সারফেস, আর উপরে তো একটা বেজ আছে, পিরামিডের যে বেজটা এটা উপরে এখানে আমরা বলছি। তাহলে এই 4টা সারফেস হয়, ঠিক আছে। তাহলে এই 4টা যদি সারফেস হয়, এদের 3টা মিটিং পয়েন্ট হবে কোথায়, একটা সামনে, একটা মিডিয়ালি, একটা পিছনে। তাহলে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়াল বর্ডার হবে। আর উপরে তো বেস বা বললামই সারফেস, মানে একটা সারফেস হচ্ছে উপরের বেস, সুপিরিয়র সারফেসটা, আর নিচে একটা কি থাকবে, অ্যাপেক্স থাকবে। প্যারোটিড গ্ল্যান্ডের স্ট্রাকচার একদম এরকম, ঠিক আছে। আর এইভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন খুব সহজে। আমি যদি রাফলি দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের
সারফেস। এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা অ্যান্টেরিয়র মিডিয়াল, এটা পোস্টেরিয়র মিডিয়াল, এটা মিডিয়াল বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? ওকে, সো এই সারফেস বর্ডার গুলো আমরা বোঝার চেষ্টা করলাম। এখানে আবারও দেখা যাচ্ছে দিস ইজ অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র সারফেস বা বেস, আর এটা হচ্ছে অ্যাপেক্স। এখন আমরা এগুলো রিলেশন পড়বো, যেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রিলেশনটা, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ডের কোন সারফেসে কি থাকে। ওকে, আমরা এই ছবিটা দিয়ে শুরু করি। এগুলো সব আপনাদের বইয়ের ছবি, এটা খুব সুন্দর চমৎকার ছবি এগুলো। এগুলো পড়লে আপনার জন্য এনাফ, খুবই এনাফ। দেখেন কি কি আছে এখানে। আমরা অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে শুরু করি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এইটুকু হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে? আমাদের ধরি এটা হচ্ছে তার অ্যান্টেরিয়র বর্ডার। এখানে কি কি আছে? এখানে সবার আগে হচ্ছে একটা নার্ভ দেখা যাচ্ছে, টেম্পোরাল ব্রাঞ্চ অফ। আমরা যদি মনে রাখার চেষ্টা করি, আরেকবার মনে করার চেষ্টা করি যে ফেসের মধ্যে আমরা পড়ে আসছিলাম টার্মিনাল 5টা ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। সেখানে কিন্তু একটা ব্রাঞ্চ ছিল টেম্পোরাল, একটা ছিল জাইগোমেটিক, একটা ছিল আপার এন্ড লোয়ার বাক্কাল, তারপরে মার্জিনাল ম্যান্ডিবল এবং সার্ভাইকাল। দেখেন প্যারোটিড গ্ল্যান্ড থেকে যখন এগুলো বের হয় তখন এন্টেরোমিডিয়াল সারফেস দিয়ে বের হয়, কিন্তু এটা আসলে বর্ডার। এটা হচ্ছে anterior border. We can what you can see in this picture, this is anterior border, that is এই জায়গাটা, এই যে ফেশিয়াল নার্ভ বের হইছে, বের হওয়ার সময় সে anteromedial সারফেস দিয়েই বের হচ্ছে। এটা হলো anteromedial সারফেস, এই পর্যন্ত এটা হলো বর্ডার। কিন্তু আপনি যখন দেখতেছেন তখন ইন রিলেশন টু দা বর্ডার দেখতেছেন, যেটা এখানে দেখা যাচ্ছে এদিক দিয়ে বের হইছে। সো প্রশ্নটা এমন হতে পারে যে anterior বর্ডার দিয়ে কি কি স্ট্রাকচার মানে দেখা যায় বা রিলেশনে কি কি আছে, বাট যদি বলে ইমার্জ করছে কোন দিক দিয়ে ফেশিয়াল নার্ভটা প্যারোটিড গ্ল্যান্ড থেকে, তাহলে সেটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস দিয়ে, ঢুকছে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে আর বের হইছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস দিয়ে। ওকে, সো অ্যান্টেরিয়র বর্ডার কি কি আছে? ফার্স্ট হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ। আমাদের ফেশিয়াল নার্ভের সেই 5টা ব্রাঞ্চের মধ্যে 4টা ব্রাঞ্চ, খুব ইজি, যে টেম্পোরাল, জাইগোমেটিক, আপার বাক্কাল, লোয়ার বাক্কাল, ইভেন মার্জিনাল ম্যান্ডিবুলার। অর্থাৎ 5টার মধ্যে 4টা ব্রাঞ্চই এই অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে বের হইছে, ঠিক আছে? তাহলে বাকি থাকলো একটা, সেটা হচ্ছে একটা আর্টারি, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি একটা। আর হচ্ছে কি বাকি থাকবে? এখানে প্যারোটিড ডাক্ট, প্যারোটিড ডাক্টটা। আর আমরা বলছিলাম ডাক্টের উপর একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকবে, সেটা এখানে থাকবে, ঠিক আছে? আর এই কয়টা স্ট্রাকচার এখানে থাকবে। ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি হচ্ছে আমরা জানি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি একটা ব্রাঞ্চ, এটা আমরা দেখবো সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটা কোথায় আছে। আমরা লাস্ট দিন যদিও পড়েছি, ক্লাসে আমরা বলিনি ডিটেলস, কিন্তু আমাদের ফেশিয়াল আর্টারিতেও ছিল, মানে ফেসে ব্লাড সাপ্লাইও ছিল, এখানেও সেকেন্ড লেকচারও ছিল, বাট এখানে আমরা এটাকে আরো ভালো করে জানবো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি, এটা এখানে একটু ভুল আছে, মানে আর্টারিটা নিচে হবে অ্যাকচুয়ালি, জাইগোমেটিক ব্রাঞ্চটা উপরে হবে। ছবিতে ভুল থাকলেও লেখার মধ্যে আবার ঠিকই লিখছে, লেখার সময় এন্টেরিয়র বর্ডার দিয়ে কি কি আসে ওখানে যদি আপনারা দেখেন, অ্যান্টেরিয়র বর্ডার ওখানে সিকোয়েন্স ওভাবে রাখছে, 2টা নার্ভের ব্রাঞ্চ, তারপরে ট্রান্সভার্স ফেশিয়াল, তারপরে আপার বাক্কাল ব্রাঞ্চ, তারপরে ডাক্ট, সরি অ্যাক্সেসরি গ্ল্যান্ড, তারপর ডাক্ট, তারপর লোয়ার বাক্কাল। আচ্ছা, এখন এটা তো রাফলি আপনি জানলেন, পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্যারোটিড ডাক্টের উপরে কি কি আছে, নিচে কি কি আছে, মানে আলাদা আলাদা করেও আসতে পারে। সো একটু খেয়াল রাখতে হবে এটা। অ্যান্টেরিয়র বর্ডার শেষ, এবার আসি পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে এখান পর্যন্ত, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, 3টা স্ট্রাকচার এখান দিয়ে বের হচ্ছে, একটা আর্টারি, একটা ভেন, একটা নার্ভ। সেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার, আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ বলেছিলাম, এবং ইন্টারনাল জুগুলার ভেইনের একটা ট্রিবিউটারি এটা, তাই না? পোস্টেরিয়র অরিকুলার ভেইন আর পোস্টেরিয়র অরিকুলার আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং এগুলো কোথায় যায় শেষ পর্যন্ত আমরা বলেছি স্কাল্পে যায়। এখন নিশ্চয়ই আমরা কোরিলেট করতে পারবো, আজকে কিন্তু আমরা মোস্ট অফ দ্য থিং কোরিলেট করতে পারবো, কারণ আমাদের 2টা লেকচার একটা মানে বিশাল অ্যামাউন্টের পড়া কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমরা 3টা রিজিয়ন পড়বো, আর পরের দিন আমরা 6টা অর্গান পড়বো, ভিসেরা পড়বো, তাহলে আমাদের শেষ। তাহলে এখানে আমরা পোস্টেরিয়র অরিকুলার ভেসেলস এর নার্ভ পেলাম, পোস্টেরিয়র বর্ডারের আপার এন্ডে থাকে, আর পোস্টেরিয়র বর্ডারে আর তেমন কিছুই নাই। আমরা চলে আসি সুপিরিয়র সারফেস বা বেস। দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস অফ বেস। এক্সট্রালাইগোস্টিক মিটাস ছড়া, এখানে 3টা স্ট্রাকচার আছে, এখানেও ভেসেলস এর নার্ভ আছে। এখানে ভেসেলস এর নার্ভ একটু ডিফারেন্ট, নার্ভটা হচ্ছে অরিকুলার টেম্পোরাল আর ভেসেল হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল, ঠিক আছে? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি এন্ড ভেইন, নার্ভ হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ। প্রত্যেকটা নার্ভ আমরা আজকে পড়বো, এটা কিন্তু আমাদের আজকের লেকচারে পড়া এগুলো। ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ এটা, আর লাস্ট এখানে দেখা যাচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্সে কি আছে? রেট্রোম্যান্ডিবুলার ভেইন আছে,
অ্যাপেক্স দিয়ে বের হয়। আমি প্রথম ফেশিয়াল ফেসের ভেইন ভেনাস ড্রেনেজের মধ্যে বলেছিলাম যে রেট্রোম্যান্ডিবুলার ভেইন এদিক দিয়ে বের হয়। আর এখানে ওই যে 4টা নার্ভ গেল, একটা রয়ে গেছে, সেটা হলো সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, সেটা এখানে আমরা এই অংশের মধ্যে দেখলাম। ঠিক আছে, আর এটা হলো আমাদের ল্যাটারাল সারফেস। যদি আমরা দেখি তখন এইরকম এই জিনিসগুলো দেখা যায়। এখন আমরা এই ছবিটাতে আসি। এই ছবিটাতে ল্যাটারাল সারফেস, ইন্টারমিডিয়েট সারফেস, পোস্টেরোমিডিয়াল সারফেস খুব ইজিলি বোঝা যাচ্ছে, রাইট? তাহলে কি কি আছে এখানে আমরা একটু দেখি। ল্যাটারাল সারফেসের মধ্যে স্কিন থাকবে, ফাসা থাকবে, ফাসার কন্টেন্ট এই যে হ্যাঁ গ্রেটার অরিকুলার নার্ভ, তারপরে হচ্ছে ক্যাপসুল, এই যে ইনভেস্টিগেটর অফ দ্য ডিপ সার্ভাইকাল ফানা থেকে যেটা আসছে সেটা হচ্ছে ফলস ক্যাপসুলটা, তারপরে তার নিজস্ব ক্যাপসুল এবং এর মাঝখানে কিছু গ্ল্যান্ড আছে, এগুলোকে বলা হয় প্যারোটিড নোডস, মানে সুপার ডিপ প্যারোটিড নোডস, আর এখানে থাকে সুপারফিশিয়াল প্যারোটিড নোডস। আচ্ছা, তাহলে এই প্যারোটিড নোডস এর পরেই হলো গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে এখানে আমরা যদি দেখি ভিতরে 3টে স্ট্রাকচার আছে, এটাতে আমরা একটু পরে যাব। উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড কি কি স্ট্রাকচার, এটা আসলে ইনফিনিটি স্টার, এখানে প্রত্যেকটা পয়েন্টই আসলে ইম্পর্টেন্ট। তবে এর মধ্যেও অনেক বেশি আসছে এটা, সেটা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে কি কি আছে। তো আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি সুপারফিশিয়ালি, সবচেয়ে সুপারফিশিয়ালি থাকে ফেশিয়াল নার্ভ, তার ভিতরে থাকে ভেইন আর আর্টারি। আর্টারি আর ভেইনের মধ্যে সবসময় ভেইন বাইরে থাকবে, আর্টারি থাকবে ভিতরে। তাহলে এক্সট্রা ক্যারোটিড আর্টারি সবার ভিতরে, তারপরে ভেইনটা রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা তার বাইরে, এবং একদম বাইরে হচ্ছে ফেশিয়াল নার্ভ। এবং ফেশিয়াল নার্ভটাই বেসিক্যালি প্যারোটিড গ্ল্যান্ডকে দুই ভাগে ভাগ করে, সুপারফিশিয়াল লোব এবং ডিপ লোব। ওকে, আমি শীট দাগাবো, আগে আমি জাস্ট বইয়ে মানে এই ছবিগুলোতে একটা ওভারঅল ধারণা দিচ্ছি আপনাদেরকে, এই ছবিগুলো বুঝতে পারলে আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি আমরা এন্টেরোমিডিয়াল সারফেস এন্ড পোস্টেরোমিডিয়াল সারফেস। এন্টেরোমিডিয়াল সারফেসে কি আছে? ম্যান্ডিবুলাস, রেমাস অফ দ্য ম্যান্ডিবল। এই গ্ল্যান্ডটা এইভাবে নেক অফ দ্য কন্ডাইল যেটা, সেখানে এইভাবে ঢুকে থাকে। ঠিক আছে, এইভাবে ঢুকে, তাহলে এইভাবে ঢুকে এইভাবে, এই জন্য আসলে এইভাবে দেখাচ্ছে এটাকে। সো এটা হচ্ছে রেমাস অফ দ্য ম্যান্ডিবল, এবং রেমাসের দুই পাশে দুইটা মাসল থাকে, আমরা ম্যান্ডিবল পড়ার সময় বলেছিলাম, একদিকে হচ্ছে ম্যাসেটার, একদিকে হচ্ছে আপনার মিডিয়াল টেরিগয়েড। সো এখানে ছবিতে বোঝা যাচ্ছে যেটা ম্যাসেটার এবং মিডিয়াল টেরিগয়েড মাসল। ক্লিয়ার? শেষ। আর এন্টারমিডিয়েট সারফেস থেকে বলছিলাম ফেশিয়াল নার্ভ এক্সিট করে, সেটাও দেখা যাচ্ছে। ক্লিয়ার? এন্টারমিডিয়েট সারফেস আর কিছুই নেই। চলে আসেন পোস্টেরোমিডিয়াল সারফেস। পোস্টেরোমিডিয়াল সারফেস সিমস লাইক ভেরি কমপ্লেক্স, বাট ইটস ভেরি ইজি। কিভাবে সেটা? এক নম্বর হচ্ছে মাস্টার্ড প্রসেস অফ দ্য কি টেম্পোরাল বোন, এবং তার সাথে দুইটা মাসল থাকে। আমরা জানি মাস্টার্ড প্রসেস দুইটা মাসল মাস্টার্ডের মধ্যে কি কি? মাস্টার্ডের মধ্যে একটা হচ্ছে যে এসসিএম, স্টার্নোক্লেডোমাস্টার্ড মাসল, আর একটা হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাস্টার্ডের ঠিক পেছনে যে মাস্টার্ড নচটা আছে, মাস্টার্ড প্রসেসের বাইরের দিকে, এটা ভিতরের দিকে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক লাগে। আর এখানে একটা বনি পোর্শন আছে, নাম হলো স্টাইলয়েড প্রসেস। নাম হলো কি? স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস দিয়ে কি কি মাসল আছে? স্টাইলয়েড প্রসেসের সাথে আমরা স্টাইলয়েড অ্যাপারেটাস পড়ার সময় দেখেছিলাম যে স্টাইলয়েড প্রসেসের মধ্যে 3টা মাসল থাকে, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, স্টাইলোগ্লোসাস এবং স্টাইলোহাইওয়েড। এই 3টা মাসল থাকবে। দেখেন, আমরা যদি খুব সহজে বলি, মাস্টার্ড প্রসেস এন্ড দেয়ার মাসল, স্টাইলয়েড প্রসেস এন্ড দেয়ার মাসলস। ওকে, এবং এই দুইটা জিনিস প্যারোটিড গ্ল্যান্ডকে কয়েকটা স্ট্রাকচার থেকে সেপারেট করে রাখছে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কি কি? এখানে দেখেন, এটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, এটা হলো স্টাইলয়েড প্রসেস এন্ড দেয়ার মাসল, স্টাইলয়েড মাস্টার্ড প্রসেস এন্ড দেয়ার মাসল। এই স্ট্রাকচার গুলো প্যারোটিড গ্ল্যান্ডকে এই কয়টা স্ট্রাকচার থেকে সেপারেট করে রাখছে। এই কয়টা স্ট্রাকচারে কি কি আছে? ওই যে পোস্টেরিয়র পার্ট অফ দা, খেয়াল করেন তো, পোস্টেরিয়র পার্ট অফ দা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র পার্ট অফ দা ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের ওখানে কি কি স্ট্রাকচার থাকে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে এই কয়টা স্ট্রাকচারে থাকে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তেছি একই জিনিস অ্যাকচুয়ালি। আমরা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল পড়ার সময় এই কথাগুলো বলেছি, আমরা ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মাঝখানে কি কি থাকে তখন একবার বলেছি। আমরা হচ্ছে যে আপনার এখানে এসে আরেকবার বলছি যে প্যারোটিড গ্ল্যান্ড এবং আপনার এই স্টাইলয়েড অ্যাপারেটাসের মাঝখানে এই স্ট্রাকচার স্টাইলয়েড প্যারোটিড গ্ল্যান্ড থেকে কোন জিনিসগুলোকে সেপারেট করে রাখছে। তাহলে ওগুলাই ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর লাস্ট 4 ক্রেনিয়াল নার্ভ। শেষ। তাহলে পোস্টেরোমিডিয়াল সারফেসে এখন যদি আমরা বলি কি কি জিনিস রিলেশনে আছে, মাস্টার্ড প্রসেস এন্ড 2টা মাসল, স্টাইলয়েড প্রসেস 3টা মাসল, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, লাস্ট 4 ক্রেনিয়াল
নার্ভ, আর ফেসিয়াল নার্ভ ইন্টার ইনটু দ্য গ্ল্যান্ড। এই পয়েন্টটা আমি বলেছি শুরুতেই যে ফেসিয়াল নার্ভ গ্ল্যান্ডের ভিতর ঢুকতেছে এই সারফেস দিয়ে, কিন্তু বের হচ্ছে এন্টেরোমিডিয়াল সারফেস দিয়ে, কিন্তু রিলেশনে হচ্ছে এন্টেরিয়র বর্ডারের মধ্যে। এই প্রত্যেকটা পয়েন্ট এখানে আমি যা যা সবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট হুবহু এভাবেই বইতে দেওয়া আছে। তাহলে আমাদের সারফেস বর্ডার রিলেশন শেষ। এখন দাগান বইয়ের মধ্যে পেজ নাম্বার 111-তে 112-তে যা আছে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, কোনোটা কিছুই বাদ দেওয়া যাবে না, একটা লাইনও বাদ দেওয়া যাবে না। একটা 13 পেজে যান, সেখানে আছে স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, আচ্ছা তাইলে পোস্টেরোমিডিয়াল সারফেসের মধ্যে আরেকটা কথা এখানে বইয়ে আছে কিন্তু আমরা বলি নাই, একটু জাস্ট মিস হয়েছে। সেটা হচ্ছে এই যে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে একটা জিনিস ঢুকতেছে আমরা দেখলাম, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। এছাড়া আরেকটা জিনিস ঢুকে, সেটা হচ্ছে এক্সটার্নাল। এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা, এটা এই গ্ল্যান্ডের ভিতরে ঢুকে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে এই সেকশন, মানে এই লেভেলে নাই, অন্য লেভেলে সেকশন করলে একটু নিচে, কারণ এটা লোয়ার পার্ট অফ দিস সারফেসটা তো এইভাবে নিচের দিকে নামতেছে, নিচে গিয়ে মিলছে তিনটা সারফেস এক জায়গায়, এটাকে অ্যাপেক্স বলতেছি আমরা। তাহলে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে যখন সে নিচে নামতেছে, একদম লোয়ার ইন্ডের মধ্যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা উপরে উঠছে, ঠিক আছে, এটা উপরের দিকে কাটা, তখন এই জন্য ক্যারোটিড আর্টারিটা ভিতরে দেখা যাচ্ছে। আপনি আরো নিচে কাটতে থাকলে দেখবেন এটা এখানে চলে গেছে, এখান দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। সো লোয়ার এন্ডের মধ্যে দিয়ে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ঢুকে, আর উপরের পার্ট দিয়ে ফেসিয়াল নার্ভ ঢুকে, অর্থাৎ পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে দুইটা জিনিস গ্ল্যান্ডের ভিতর ঢুকে, একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেটা নিচ দিয়ে ঢুকে ওই সারফেসের, আর ফেসিয়াল নার্ভ এটা উপর পার্ট দিয়ে ঢুকে, ঠিক আছে। আর এক্সিট করে কোন দিক দিয়ে ফেসিয়াল নার্ভটা, মনে রাখতে হবে এন্টেরোমিডিয়াল সারফেস দিয়ে, নট এন্টেরিয়র বর্ডার। এবার আসেন স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য গ্ল্যান্ড। এটাও আমরা এই ছবির মধ্যেই দেখাইছিলাম আপনাদেরকে। তিনটা জিনিস থাকে, সবার আগে এই তিনটা জিনিসের নাম জানাটাই ফরজ, এবং এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে। ফেসিয়াল নার্ভ, রেক্টোভেন্ট্রিকুলার ভেইন, তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তিনটা জিনিস গেল, এই তিনটা জিনিস। এরপর এর মধ্যে সবচেয়ে সুপারফিশিয়াল কোনটা সেটা আমরা এখানে দেখেছি, ফেসিয়াল, এটা মনে রাখতে হবে। সবচেয়ে ডিপ কোনটা সেটা হচ্ছে আর্টারিটা, এটাও মনে রাখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ওকে। এবং এখানে এই যে ফেসিয়াল নার্ভের এই যে ওরিয়েন্টেশনটা, পাঁচটা ব্রাঞ্চ এভাবে যে ভাগ হলো এখানে ঢোকার পরে, এটা একটা নাম আছে, নাম হচ্ছে পেস এনসেরিনাস, যেটাকে বলা হয় যে ঘুষ ফুট। হ্যাঁ, আমাদের এখানে কথাগুলো আছে, এটা আমরা একটু পরেই পাবো, এই 116 পেজে গিয়ে আমরা এখানে বিস্তারিত পাবো। আপাতত আমরা এখান থেকে খুব বেশি পড়তে হবে না, আমরা এখানে সরাসরি চলে আসি হচ্ছে লিগ্যাল কোরিলেশন গুলো 114 পেজ, নেক্সট টিউমার প্লাস প্যারোটিড একটু দেখবেন। 114 পেজে এখানে আছে প্যারোটিড ডাক্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হলো ইন্টারনাল স্ট্রাকচার ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা আমরা বলতে, এই দেখেন লোয়ার পার্ট দিয়ে ঢুকছে, ঢোকার পর এই সেকশনে ক্রস সেকশন করার পরে আপনারা মাঝখানে পেয়েছেন, কিন্তু প্রথমে থাকে এখানে, ঠিক আছে। ঢোকার পরে এরপরে হচ্ছে এই যে ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি, এই যে ব্রাঞ্চ অফ ফেসিয়াল, এটা হলো ম্যাক্সিলারি আর্টারি, এটা হলো সুপারফিশিয়াল, এটা টার্মিনাল ব্রাঞ্চ, ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল। এর মধ্যে সুপারফিশিয়াল টেম্পোরালের প্রথম মাস্টার নাম হলো ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি, শেষ। এটা তো রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এই জিনিস আমরা আগের দিন দেখেছি। maxillary veins, superficial temporal vein, retromandibular vein, anterior division, posterior division, যেটা অ্যাপেক্স দিয়ে বের হচ্ছে। ফেসিয়াল সাথে মিলে কমন ফেসিয়াল, পোস্টারিকুলার সাথে মিলে এক্সটার্নাল জুগুলার, আর এটা হলো ফেসিয়াল নার্ভের পাঁচটা ব্রাঞ্চ। নাও কাম টু দ্য ডাক্ট। আপনাদের বইয়ের মধ্যে এরপরে ডাক্টের নিয়ে আলোচনা। ডাক্ট হচ্ছে দেখেন 114 পেজে আছে। ডাক্তার এটা নাম হচ্ছে স্টেনসেন ডাক্ট। উনি একজন ডাচ অ্যানাটমিস্ট, ওনার নাম এটা নামকরণ করা হয়েছে। এটা প্রথমে দেওয়া আছে, এটা লেন্থ 5 সেন্টিমিটার, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছে অপশনে, 5 সেন্টিমিটার লেন্থ। শুধু এটা না, সাবম্যান্ডিবুলার ডাক্টও 5 সেন্টিমিটার, এবং এটার ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার, ঠিক আছে। ইন্টারনাল ডায়ামিটারের যেটা সেটা হচ্ছে 3 মিলিমিটার ওয়াইড এটা, এবং এটার কোর্সটা ইনফিনিটি স্টার। খুব সহজ, আমি একবার দেখাই দিই, ছবিটার মধ্যেই আছে। প্রথমে প্যারোটিড গ্ল্যান্ড থেকে ডাক্টটা বের হলো, এবং অলওয়েজ রিমেম্বার যে স্যালিভারি গ্ল্যান্ডের ডাক্ট গুলো বের হয় গ্ল্যান্ডের ডিপ পার্ট থেকে। কই থেকে? ডিপ পার্ট, নট ফ্রম দ্য সুপারফিশিয়াল পার্ট, ডিপ পার্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে বের হইলো। বের হওয়ার পরে সে সামনে পাইছে কাকে? ম্যাসিটার মাসলকে, সামনেই তার ম্যাসিটার মাসল। সো এই যে ম্যান্ডিবল, ম্যাসিটার মাসলে সুপারফিশিয়ালি আসতেছে। ম্যাসিটার মাসল যখন শেষ হয়ে গেল, তখন সে শেষ করে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এখানে এটা 90 ডিগ্রি টার্ন নিল। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো দিস ব্যান্ড ইজ কল্ড প্রাইমারি ব্যান্ড বা ফার্স্ট ডিগ্রি ব্যান্ড বা ফার্স্ট ব্যান্ড,
ঠিক আছে 90 ডিগ্রি ব্যান্ড নেয়ার পরে সে এখানে একটু দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ এই ব্যান্ডটা থেকে। সেটা কি, সেটা হচ্ছে যে এখানে কয়েকটা স্ট্রাকচারকে পায়ার্স করছে, বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা, বাকসিনেটর মাসল। এরপরে সে সেকেন্ড ব্যান্ড নিয়েছে, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি। এই ব্যান্ডটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি ব্যান্ড বা সেকেন্ড ব্যান্ড, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট ব্যান্ডিং এর পরে সে কয়েকটা স্ট্রাকচারকে পায়ার্স করছে, এই পয়েন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট টু রিমেম্বার। সেই তিনটা স্ট্রাকচার কি কি, বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এন্ড দ্য বাকসিনেটর মাসল। তাহলে এই স্ট্রাকচার পায়ার্স দ্য প্যারোটিড বাই দ্য প্যারোটিড গ্ল্যান্ড সবের মধ্যেই দিয়ে দিছে। এটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি অনেক অনেক অনেকবার পরীক্ষায় আসছে। হোয়াটএভার, এরপরে সে কি করলো, মিওকোসাটাকে পায়ার্স করলো না, মিওকোসার ভিতরে মানে সাব মিওকোসার মধ্যে সে সামনে আরেকটু অংশ গেল, এটা হচ্ছে 1 সেন্টিমিটার লেন্থ পর্যন্ত সে যায় সামনে, ঠিক আছে, সেকেন্ড ব্যান্ডের পরে, যেটা 90 ডিগ্রি। এবং আবার একটা থার্ড ডিগ্রি ব্যান্ড নিল, মানে 3 নম্বর ব্যান্ড নিল, এই ব্যান্ডটাও 90 ডিগ্রি। এবং এরপরে মিউকাস ফিল্মকে পায়ার্স করে সে ওরাল ক্যাভিটিতে গেল। এবং ফাইনালি আমরা সবাই জানি ড্রেন টু দ্য অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টু ভেস্টিবুলের মধ্যে সে ফাইনালি গিয়ে ওপেন করলো। তাহলে এই যে কোর্স অফ প্যারোটিড ডাক্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। বের হওয়ার পর বের হলো, ম্যাসিটার সুপারফিশিয়ালি আসলো, ম্যাসিটার পার হওয়ার পরে সে একটা ব্যান্ড নিল, এরপরে বাক্কল প্যাড অফ ফ্যাট, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এন্ড বাকসিনেটর মাসলকে পায়ার্স করলো, এরপরে আবার একটা ব্যান্ড নিল 90 ডিগ্রি, এরপর 1 সেন্টিমিটার লেন্থ যাওয়ার পরে আবার একটা ব্যান্ড নিয়ে মিউকোসাকে পায়ার্স করে ভেস্টিবুল অফ দ্য মাউথ, ক্রাউন অফ দ্য মানে সেকেন্ড মোলার অপোজিটে গিয়ে সে ফাইনালি রিচ করলো। তাহলে এই যে কোর্সটা আমি বললাম, দিস ইজ ইনফিনিটি স্টার, অসংখ্য বার। লাস্ট জানুয়ারি 25 এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানা হয়ে গেল। এরপর আমরা আসি ক্লিনিক্যাল কোরেকশনস, এখানে কয়েকটা প্রবিং কিভাবে করব, হ্যাঁ তারপরে হচ্ছে যে আরো কয়েকটা পয়েন্ট আছে, একটু দেখে নিন সাইরোগ্রাম সম্পর্কে। নার্ভ সাপ্লাই চলে আসি আমরা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে নার্ভ সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা, আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট গ্যাংলিয়ন সম্পর্কে পড়বো। আমাদের হেড নেক